আছে। একটাই কাজ তারা করতে পারতেন, আপনার পদত্যাগ করতেন। পদত্যাগ করলে তখন এটা শূন্য থাকতো না, আরেকজনকে বেশি। কারণ মনে রাখবেন যে 10 জন করে আপনার সার্চ কমিটি নাম প্রস্তাব করে এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনকে বেছে নেন। তারপরেও কিন্তু আরো 5 জন থেকে যায়, সেখান থেকে হয়তো নিয়ে ম্যানিং করে ফেলতেন। সুতরাং সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি যতই স্ট্যান্ড নেন না কেন কিছু করার নেই। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে যুক্তি যেটা হাজির করা শুরু করেছেন যে আগে 50-50 হয়তো আপনার শেয়ারিংটা হতো, এখন ভারত নিয়ে যাবে 60%, আমাদের দেবে 40%, আরো কমে যেতে পারে। এখন সবকিছু তো গুডউইল এবং সদিচ্ছার উপর নির্ভর করে। এখন মানে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেবো না, এই অ্যাটিচিউড তো ভারতের নাও থাকতে পারে। এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি করলো এবং যারা সমালোচক তাদের জন্য হাতিয়ার তুলে দেওয়া হলো। ভবিষ্যতে আমি আশা করব তারা সবাই আপনার চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং দায়িত্বের সঙ্গে কাজ করবেন। আর যদি অপারগ হন তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন, যারা পারবেন তারা এই দায়িত্ব পালন করবেন। আমি তো নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্টই প্রদান করিনি এবং এই তার সময়ে আপনার এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে আপনার সঙ্গে শো করার কারণে, প্রকৃত চিত্র তুলে ধরবার কারণে আমি, আপনি এবং মনির হক চৌধুরী মহোদয়ের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় কিন্তু মামলাও করা হয়েছে এবং সরকারের ইঙ্গিতে সেই সময় আপনার তৎকালীন আপনার মন্ত্রী দীপুমণি, তারপরে আপনার কুমিল্লার আওয়ামী লীগ নেতা বাহার মহোদয়, তারপর আপনার মেয়র রিফাত মহোদয় এবং যুবলীগ নেতা শহীদ মহোদয়, এদের সক্রিয় তত্ত্বাবধানে কিন্তু এই মামলা রুজু করা হয়েছিল। তো সেই জন্য এটি আমি প্রথম বাংলাদেশের ইতিহাসে পর্যবেক্ষণ করার কারণে মামলার আসামি হয়েছিলাম, which is really unfortunate, এবং পৃথিবীর ইতিহাসে খুব বেশি নজির নেই। এখন আমরা নিজেরা কিন্তু ইন্টারাক্ট করেছি, আপনার ফ্রাস্ট্রেশন ব্যক্ত করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান, অন্যতম মাননীয় কমিশনার, তারপর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়ালের সঙ্গে অসংখ্যবার বৈঠক করেছি পর্যবেক্ষক হিসেবে, এবং তাকে আমি বলেছি যে এই নির্বাচনগুলো ফ্লড, অর্থাৎ ত্রুটিপূর্ণ নির্বাচন হচ্ছে। তিনি বলেছেন যে আমরা তো অ্যাসার্ট করবার চেষ্টা করেছি, গাইবান্ধা বা ইলেকশনের নিরিখে তিনি কিন্তু বন্ধ করে দিয়েছেন নির্বাচন তার কমিশন সদস্যদের নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত এটা প্রিভেল করতে পারেননি। কারণ যে সরকারটি প্রতিষ্ঠিত ছিল তারা অসন্তুষ্ট হয়েছিল, তারা নানানভাবে আপনার মেলাইন করার চেষ্টা করেছে কমিশনকে এবং এমন পরিস্থিতি পরিবেশ তৈরি করেছে বাধ্য হয়ে তাদের শেষ অবধি সেই গাইবান্ধা উপনির্বাচন আবার আয়োজন করতে হয়েছিল। তো এই যে একবার একটি অ্যাটেম্প নিয়ে যখন দেখলেন যে এই সিস্টেমে এটি সম্ভব না, তখন তারা নিশ্চুপ হয়ে গেলেন। আপনার তারপরও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাককালে আপনার দুই কমিশনার তারা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল মন্তব্য করেছিলেন, কিন্তু আপনার এমনও বলেছিলেন যে যিনি মাননীয় সংসদ সদস্য অর্থাৎ আপনার বাহার সাহেব, তিনি যদি আইন মান্য না করেন তাহলে এটা তো তার জন্যই লজ্জার, একজন আইন প্রণেতা হিসেবে। এই কথাও কিন্তু অন রেকর্ড ব্রিগেডিয়ার আহসান মহোদয় বলেছেন অবসরপ্রাপ্ত। তো সেই জন্য ভদ্রভাবে এর চেয়ে বেশি আর কি করবার আছে, একটাই কাজ তারা করতে পারতেন, আপনার পদত্যাগ করতেন। পদত্যাগ করলে তখন এটা শূন্য থাকতো না, আরেকজনকে বেশি। কারণ মনে রাখবেন যে 10 জন করে আপনার সার্চ কমিটি নাম প্রস্তাব করে এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনকে বেছে নেন। তারপরেও কিন্তু আরো 5 জন থেকে যায়, সেখান থেকে হয়তো নিয়ে ম্যানিং করে ফেলতেন। সুতরাং সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি যতই স্ট্যান্ড নেন না কেন কিছু করার নেই। আমি আরেকটা উদাহরণ দিই, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর এটিএম শামসুল হুদা, তিনি তার নেতৃত্বে নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 29শে ডিসেম্বর 2008 তারিখে। তিনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে রাজনৈতিক সরকার আসার পর আপনার তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত, এখন যিনি মাননীয় উপদেষ্টা, তিনিও মানে মাননীয় সোহেল হোসেন মহোদয় সহ 3 জনের কমিশন ছিল, তারা আপনার অ্যাসার্ট করবার চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে সেনা মোতায়েনের জন্য চিঠি লিখেছিলেন আর্ম ফোর্সেস ডিভিশনে। আমার জানা মতে সেই চিঠির জবাব এখনো সেখান থেকে আসেনি। এর মধ্যে বুড়িগঙ্গার পানি অনেক দূর গড়িয়েছে, তাদের টেনিয়রও শেষ হয়েছে এবং তারা কতগুলো প্রস্তাব রেখেছিলেন।
সেগুলো কিন্তু আমলযোগ্য বলে বিবেচনা করা হয়নি। আমার খেয়াল আছে 22 জানুয়ারি যত মনে পড়ে ঢাকার অদূরে এই আমিনবাজারে আপনার নির্বাচন হচ্ছিল, সেখানে অ্যাংগ্রিলি রিয়াকশন প্রদান করেছিলেন তৎকালীন মাননীয় নির্বাচন কমিশনার রিজিওনাল অবসরপ্রাপ্ত সাখাওয়াত মহোদয়। কে কার কথা শুনে? আপনি ভেন্টিলেট করেও কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। সুতরাং এখানে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে। এখনো যে কার্যকলাপ চলছে, আমি তো হতাশ। কারণ হচ্ছে আপনি যদি আমূল পরিবর্তন নিয়ে না আসেন ইলেকট্রাল সিস্টেমে, তাহলে যেই লাউ কোটানকো সেই কদুই থেকে যাবে। অর্থাৎ আপনার এই যে বর্তমান সিস্টেম ফার্স্ট পাস দি পোস্ট, অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়। এর বিপরীতে এই যে সেকেন্ড রাউন্ড বলুন, তারপরে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বলুন, সেই ধরনের পদ্ধতিগত পরিবর্তন যতক্ষণ নিয়ে আসা না যাবে, এই আপনার 7 মণ ঘি ঢেলে লাভ কি হলো? সেই রাধাও নাচবে না এবং গুণগত কোনো পরিবর্তন আসবে না। যেটা কাজী হাবিবুল আওয়াল বলেছেন যে মানে 1000 বছরেও ভালো নির্বাচন হবে না যদি মৌলিক সংস্কার না হয়, যেটা আপনি বলে আসছেন। সঠিক জায়গায় তিনি আপনার সংস্কারের যে ঐক্যমত কমিশন, সেখানে সালাউদ্দিন সাহেব বলেছেন যে এখানে শুধু চা নাস্তা মানে আলাপ থেকে নাস্তা খাওয়া হয় বেশি। তো সেখানে আসলে মানে আমি তাকে সাধুবাদ জানাবো এই জন্য। 11 মাস পরে আমরা এই মেসেজ পেলাম, তাহলে আরো কত মাস মানে চলে গেলে আমাদের সংস্কারটা শুরু হবে বা কাজ হবে? এটি খুবই আনফরচুনেট। জনগণের করের টাকায় এইভাবে চা নাস্তা খাওয়া, কর্মঘণ্টা নষ্ট করা, এটি জন্য আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং মুগ্ধ তারা কিন্তু রক্ত দেননি। অগুন্তি ছাত্রছাত্রী এবং জনতা তারা কিন্তু তাদের অঙ্গহানি ঘটেছে, প্রাণহানি ঘটেছে। তাদের আত্মা শান্তি পাবে না কখনোই যদি এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে। আমি একটু ভারতে আজকে বাংলাদেশ দেখলাম যে আজকে নিউজে ভারতের স্থলবন্দরে পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা করেছে। আবার পাশাপাশি আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সাওয়াল উনি বলেছেন যে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে চান। আবার গঙ্গা চুক্তির কথাও এসেছে। তো আপনার কাছে ভারতের বিষয়ে একটু শুনতে চাই যে আসলে ওনারা কি চাচ্ছেন। দেখুন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে তৎকালীন পানি সম্পদ মন্ত্রী প্রয়াত, পরবর্তীতে যিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার মোশতাক আহমদ, তিনি এই গঙ্গা চুক্তির প্রথম স্বাক্ষরকারী, অর্থাৎ আমাদের পক্ষ থেকে, এবং 34,000 কিউসেক পানি পাওয়ার হিস্সাটা নিশ্চিত করেছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি তার ধারাবাহিকতায় আমাদের শহীদ জিয়াউর রহমানের এই বারংবার রিনিউয়াল প্রসেসের মধ্য দিয়ে যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু সাংঘিকরণ করবে আগামী মাসে। এখন যদি আমরা অসদ্ভাব যেটা বিরাজমান আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে, তার রিফ্লেকশন যদি এই চুক্তি নবায়নের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে চুক্তি যেটা হাজির করা শুরু করেছেন যে আগে 50-50 হয়তো আপনার শেয়ারিংটা হতো, এখন ভারত নিয়ে যাবে 60%, আমাদের দেবে 40%, আরো কমে যেতে পারে। এখন সবকিছু তো গুডউইল এবং সদিচ্ছার উপর নির্ভর করে। এখন মানে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, এই অ্যাটিচিউড তো ভারতের নাও থাকতে পারে। আমি আরেকটি নিউজ নিয়ে আপনার সাথে কথা বলবো, যা দা ইকোনমিক্সে আজকে বলা হয়েছে যে বিরোধীদের নিষেধ করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না। এটা হচ্ছে ব্রিটিশ ভিত্তিক একটা পত্রিকা দা ইকোনমিক্সে প্রকাশিত নিবন্ধনে যেটা বলেছে আর কি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজনীতিকদের মধ্যে উদ্বেগ এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্গঠনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং পুরানো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে এবং ব্যাপক সমর্থন থাকা বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের পুনরায় সুযোগ দেওয়া। তো বাংলাদেশের পত্রিকা বলে ইকোনমিস্ট একটা ক্রেডিবল ইন্টারন্যাশনাল মুখপাত্র।
তারা না বুঝে এ ধরনের বিষয়ের অবতারণা করেনি। এক। দ্বিতীয়ত, গণতন্ত্র বলতে আমরা বুঝি প্লুরাল স্পেস, অর্থাৎ একের অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান। এখন আপনার নিষিদ্ধ করা যে রাজনীতি, এইটি কাঙ্ক্ষিত নয়। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের ফ্যাগ এন্ডে এই সরকারের তারা জামাত ইসলামী বাংলাদেশ এবং তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ব্যান আরোপ করেছিল, যেটি সঠিক কাজ হয়নি, এবং সেই আমলে হিজবুত তাহরীরের উপরে ব্যান আরোপ করা হয়েছে। এই সরকার এসে তড়িঘড়ি করে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের উপর ব্যান তুলে দিয়েছে, কিন্তু আপনার হিজবুত তাহরীরের উপর ব্যানটা কন্টিনিউ করেছে, এমনকি তাদের মিডিয়া কোঅর্ডিনেটরকে সিটিটিসি আপনার আটক করে নিয়ে গেছিল। এখন পর্যন্ত তার হদিস আমরা জানি না। এখন একদিকে আমরা গুম কমিশন নিয়ে কথাবার্তা বলছি, বিগত সরকারের নানান রকমের বিধিনিষেধ নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করছি, আবার একই রকম কাণ্ড কারখানা যদি আমরা করি, তাহলে আপনি এক যাত্রায় পৃথক ফল হচ্ছে, এই প্রশ্নটাই। খেয়াল করে দেখেন, গত সরকারের সময় আমাদের নামে মামলা করা হয়েছিল উচ্চ কণ্ঠ হবার কারণে, প্রকৃত চিত্র তুলে ধরবার কারণে। এখন আবার নতুন করে মামলা রুজু করার একটা চেষ্টা চলছে আপনার এই দুদকের ভয় দেখি। এখন এটি দীপুমণির সঙ্গে আমাদের যে বিরোধ ছিল, সেই কারণে আমরা পুরো বিষয়টা পাবলিক স্পেয়ারে নিয়ে এসেছিলাম, এবং এটা কিন্তু নীতিগত কারণে বিরোধটা। আমরা বলেছিলাম যে তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই ব্যত্যয়গুলো ঘটেছে এবং ঘটছে। আমরা রেকটিফিকেশন চেয়েছি, কিন্তু তিনি হয়ে গেছিলেন কিলবারার গোসাই। এই প্রক্রিয়াটি তখন শুরু করেছেন আপনার স্টিগমাটাইজ করবার, স্মিয়ার ক্যাম্পেইন, এবং এটি ঘুরে ফিরে এই সময় এসে এই দীপুমণির বিষয় আমাদের বিরুদ্ধে ব্যবহার করবার চেষ্টা করছেন, যেটা খুবই আনফর্চুনেট। আমার আগের ভাইস চ্যান্সেলরের আমলে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, তার লিগেসি ধরে এমন একটা ইস্যু নিয়ে আসা হচ্ছে প্রসিডিউরাল। আমি তো সংশ্লিষ্ট ঠিকাদারদের জিজ্ঞেস করেছি, তারা পরিষ্কার বলেছেন যে ভাই, টাকা তো আমরা বাড়ি নিয়ে চলে যাইনি, আছে, সমন্বয় করে নেবো। আমাদের যতটুকু খরচ হয়েছে সেটা তো আমাদেরই টাকা, আমাদের জামানতের টাকা, এটা তো সরকারের টাকা নয়। আমরা কেন আপনার অনুমোদন নিতে গেলাম? কারণ দীপুমণি আমাদের সঙ্গে বিমাকাসুলভ আচরণ করে তিনি আপনার অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন। এখন সংগৃহীত যেই উপকরণগুলো, ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো তো নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে। সেই জন্য আমরা ঝুঁকিটা নিয়েছি, এবং সেই ব্যাপারে আপনি কমিটির মিটিং করে যারা বিশেষজ্ঞ, আপনার পরামর্শক, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডিরেক্টর, একজন লেফটেন্যান্ট কর্নেল লং কোর্সের, তারপর আপনার মঞ্জুর কাদের, যিনি অন্যতম সেরা আর্কিটেক্ট, তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে বৈঠক করে ফর্মালি আপনি অনুমোদন দিয়েছেন সবাই মিলে। ইট ওয়াজ এ কালেকটিভ ডিসিশন। এককভাবে আপনাকে ভিক্টিমাইজ করবার, আপনাকে স্টিগমাটাইজ করবার এই যে উদ্যোগ, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। আপনার আর কিছু বলার আছে কিনা এই যে নির্বাচন কমিশনের ব্যাপারে? ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সময় এরকম একটা বৈঠক কতদূর প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি করলো, এবং যারা সমালোচক তাদের জন্য হাতিয়ার তুলে দেওয়া হলো। ভবিষ্যতে আমি আশা করব তারা সবাই আপনার চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং দায়িত্বের সঙ্গে কাজ করবেন। আর যদি অপারগ হন, তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন। যারা পারবেন তারা এই দায়িত্ব পালন করবেন। হয়তো তৃতীয় অন্তর্বর্তী সরকারের অধীনে আলটিমেটলি নির্বাচন আয়োজন করতে হবে। ধন্যবাদ।